বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ সুরমা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের 31 দফা বাস্তবায়নে উন্নত উন্নত ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা শীর্ষক আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মিজানুর রহমান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ সুরমা উপজেলা, সিলেট জেলা এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত ছাত্র এবং ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম এবং সংগ্রামী শুভেচ্ছা। আমি সবাইকে প্রথমেই অনুরোধ করব, আমি জানি এখন লাঞ্চের সময় এবং অনেকক্ষণ ধরে আপনারা সবাই বক্তব্য শুনে আসছেন, হয়তোবা ধৈর্যের বিচ্যুতি ঘটে যাচ্ছে। যদি আমাকে একটু সময় দেন, একটু শান্তভাবে বসেন সবাই, তাহলে আমি আমার বক্তব্য অত্যন্ত সংক্ষেপে আপনাদের সম্মুখে উপস্থাপন করেই শেষ করব। ঠিক আছে? সম্মানিত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমরা এমনি এক সময়ে এই অনুষ্ঠান করতে যাচ্ছি, যে সময়ে গতকালকে বাংলাদেশে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে এবং সমস্ত জাতি আজকে আমরা শোকাহত। আমি আমার বক্তব্যের শুরুতেই এই মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে, যারা মৃত্যুবরণ করেছেন, অনেকে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হসপিটালে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শোক প্রস্তাব পাশ করা হয়েছে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন ইউনিটে মিলাদ মাহফিল, দোয়া মাহফিল হচ্ছে এবং আমাদের ছাত্র ছাত্রী ভাইদেরকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন, এই ঘটনায় যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা হসপিটালে কাতরাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং সবাই পাশে দাঁড়িয়েছে। আমরা এই সবার পক্ষ থেকে আমি আমার বক্তব্যের শুরুতেই যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে যারা হসপিটালে, যারা পঙ্গু অবস্থায়, যারা আহত অবস্থায় আছেন, গুরুতর আহত অবস্থায় অনেকে আছেন চিকিৎসাধীন, তারা সকলের আমরা অনতি বিলম্বে যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে তোলেন সেজন্য আমরা দোয়া করছি এবং এই সবার পক্ষ থেকে আমরা এই শোকার্ত পরিবারদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, আমরা শোক প্রস্তাব করছি। সবার শুরুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। বন্ধুগণ, বক্তব্য আসলে আমি আজকে এখানে এসেছিলাম শুনতে, এই কারণে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত এই দেশে অনেক রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখেছি। এই দেশের রাজনীতিতে ছাত্র আন্দোলন এবং বিশেষ করে ছাত্রদের গৌরবান্বিত ভূমিকা রয়েছে বিভিন্ন সময়ে, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 26শে জুলাই পর্যন্ত বা এ অবধি।
একটা গৌরবান্বিত ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের ধারাবাহিকতায় গত 5ই আগস্ট বাংলাদেশে যে জুলাই অগাস্ট অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশটি আসলে কিরকম হবে, এই বাংলাদেশ সম্পর্কে আপনাদের ভাবনা কি, আপনারা কি চিন্তা করছেন, এইসব বিষয় নিয়ে আজকে আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে মত বিনিময় বা সেমিনার বা আলোচনা, শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবং আমি সেখানে আসলে তোমরা কি চিন্তা করছো সেটুকু শোনার জন্য আমি উপস্থিত হয়েছি। আমি নিজে আসলে বক্তব্য দেওয়ার জন্য আসিনি। ছাত্রদলের পক্ষ থেকে, উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আমি তোমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে এই দেশকে নিয়ে, জাতিকে নিয়ে তোমরা কি চিন্তা করছো সেটা শোনার জন্যই আমি আসলে এখানে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে খুব কম সংখ্যক বক্তা হলেও, সময়ের কারণে হয়তো অনেক বক্তা থাকলেও কিন্তু খুব কম সংখ্যক যারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, আফসান সহ আমি সকলের বক্তব্য শুনেছি। অত্যন্ত সুন্দর, জ্বালাময়, গঠনমূলক বক্তব্য তোমরা রেখেছো। যাই হোক, তোমাদের সাথে তাল মিলিয়েও আমি নিজে এক সময় একজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে প্রথমে তোমাদের মতো একজন ছাত্র ছিলাম, তারপরে তোমাদের মতো একজন ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমি কাজ করে আজকে এই পর্যায়ে এসেছি। সেই অভিজ্ঞতার আলোকেই আমি খুব সংক্ষেপে 2-4টা কথা বলে আমার বক্তব্য শেষ করব। বক্তব্যের প্রারম্ভে আরো আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, গত 71-এর 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 26-এর গণ অভ্যুত্থান পর্যন্ত এই অবধি যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই দেশের মানুষের অধিকার আদায় আন্দোলনে আত্মহুতি দিয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছে। এবং সেই সাথে যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমাদের প্রিয় নেতা, ছাত্র দলের যিনি অভিভাবক ছিলেন, যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে আমি মূল বক্তব্যে যাচ্ছি। ছাত্র রাজনীতির যে কথাগুলো আমি আগে বলেছিলাম, যে ছাত্র রাজনীতির একটা গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। 69 সালে এই দেশ যখন গণ আন্দোলন হয়েছিল, এই দেশকে স্বাধীন করার জন্য 69-এর আগেও 1952 সালে এই দেশের ভাষা আন্দোলনে ছাত্রদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। পরবর্তীতে 1969 সালে এই দেশের স্বাধীনতা যুদ্ধে, 71 সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের ছাত্রদের বলিষ্ঠ ভূমিকা ছিল। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই দেশের ছাত্রদের গৌরবান্বিত ভূমিকা ছিল। এবং সর্বশেষ এই দেশের ছাত্র আন্দোলন নতুন করে বাংলাদেশকে আশার সঞ্চার জুগিয়েছে, নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছে। গত ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে 24শে জুলাই, এখানেও রয়েছে তোমাদের মতো ছাত্রদের আত্মত্যাগের একটি বিশাল ভূমিকা, যেখানে হাজারো ছাত্র নিজের জীবনকে বলি দিয়েছে, যেখানে হাজার হাজার ছাত্ররা এখনো পঙ্গুত্ব বরণ করে এখনো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, সকলের প্রতি আমরা সহমর্মিতা জানাই, সহানুভূতি জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আজকের যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠান সম্পর্কে আমরা যদি একটু চিন্তা করি, যে এই 5ই আগস্টের পরে যে বাংলাদেশ এবং 5ই আগস্টের আগের যে বাংলাদেশ, তো তোমরা হয়তো অনেকেই 5ই আগস্টের আগে যে 17 বছর ছিল, এই 17 বছরের মধ্যে
অনেকেই হয়তো কেউ কলেজে এবং কেউ স্কুলে এবং কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। 5ই আগস্টের আগে এমন একটি সরকার ছিল বাংলাদেশে, যে সরকারকে আমরা বলি ফেসিবাদী সরকার। এই ফেসিবাদ মানে হচ্ছে যে একটি রাষ্ট্রের, একটি দেশে সমস্ত অর্গানকে কুক্ষিগত করে তারা একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তৈরি করেছে, যেখানে গুম, খুন, হত্যা, রাহাজানি, রাষ্ট্রীয় সম্পদ লুটতরাজ, এই সমস্ত কিছু তারা রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক অর্গানকে তারা ক্ষত বিক্ষত করে দেশকে একটা কারাগারে পরিণত করে এমনি একটি শাসন ব্যবস্থা তৈরি করেছিল, যেখানে মানুষের স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার তার সেই অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে। দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা তার যে নাগরিক হিসাবে যেটুকু অধিকার ছিল, মৌলিক অধিকার, সেখান থেকেও তারা বঞ্চিত হয়েছে। এই ফেসিবাদী সরকারের সমস্ত অপকর্মের বিরুদ্ধে কথা বললে তারা গুম করত, খুন করত এবং কাউকে আয়নাঘরে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন করত। নির্যাতনের ঘরগুলোর নাম ছিল আয়নাঘর। এইরকম একটি পরিস্থিতিতে শেষ পর্যন্ত প্রথম থেকে 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন যখন সরকার গঠন করেছিল আওয়ামী লীগ সরকার, সেই 2009 সালে প্রথমেই তারা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা শুরু করেছে। আমরা সকলেই জানি 2009 সালের জানুয়ারি মাসে তারা সরকার গঠন করেছিল এবং ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকে এই 5-7 দিন বাংলাদেশে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, যেটাকে আমরা বলি বিডিআর মিউটিনি, বাংলাদেশের 57 জন সেনা অফিসারদেরকে তারা হত্যা করেছিল। সেই হত্যার মধ্য দিয়ে 17 বছর তারা গুম, খুন, হত্যা এবং রাহাজানির মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি ফেসিবাদী সরকার, একটি দুর্নীতিবাজ সরকার হিসাবে দেশের বাইরে আন্তর্জাতিক বিশ্বে এরকম তারা একটা মাফিয়া সরকার হিসাবে বাংলাদেশকে তারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশকে তারা এই পর্যায়ে নিয়ে গিয়েছিল। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রথম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন চলছিল। সেই আন্দোলন আমরা করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছেন, আমাদের নেতাকর্মীর উপরে 60 লক্ষ মামলা তারা দিয়েছে। দেশের জনগণের ভোটের অধিকার তারা কেড়ে নিয়ে একটি নৈরাজ্যকর পরিস্থিতি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য, দেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসার জন্য এবং সর্বশেষে যেটি করেছিল সেটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্নের দিকে চলে গিয়েছিল। এই অবস্থা থেকে শেষ পর্যন্ত এই 17 বছর এই ফেসিবাদের সরকারের বিরুদ্ধে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন চলছিল এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে, সেই আন্দোলনের একটি অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করে অবশেষে 2024 সালের জুলাই মাসের এই সময়ে এই সরকারের, এই ফেসিবাদী সরকার শেষ পর্যন্ত জনরোষের কারণে দেশ থেকে তারা পালিয়ে যায়। তাদের সমস্ত মন্ত্রী, এমপি সহ পরিবারের সদস্যবর্গ সহ সবাইকে নিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে এবং বিভিন্ন রাষ্ট্রে তারা এখন অবস্থান করছে। এখন এই যে একটি পরিবর্তিত পরিস্থিতি, 5ই আগস্টের পরে আমরা এখন কি চিন্তা করছি, বিএনপির পক্ষ থেকে কি চিন্তা করা হচ্ছে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব কি চিন্তা করছে, এই বিষয়েই আমাদের আলোচনা। আমরা চিন্তা করছি বাংলাদেশকে আগামী দিনে একটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে একটি সুখী, সমৃদ্ধশালী, ন্যায়ভিত্তিক, অর্থনৈতিকভাবে শক্তিশালী, বৈষম্যহীন একটি গণতন্ত্র, সুন্দর একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এখন কাজ করে যাচ্ছি। এই বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইনশাআল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা তিনি ইতিমধ্যে জনসমক্ষে তুলে ধরেছেন। ইতিমধ্যে তুলেননি,
আসলে সেটা 1 বছর আগেই তিনি সেটা চিন্তা করেছিলেন যে বাংলাদেশকে যেভাবে তারা ক্ষত বিক্ষত করেছে, বাংলাদেশের সমস্ত কাঠামোগুলো তারা একটি রাষ্ট্র হিসাবে যেভাবে ভেঙে পড়েছে, এই সরকারের পতন তো হবেই, এবং পতন হওয়ার পরে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে আমাদের সেই রাষ্ট্রটিকে আবার কিভাবে তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যায় গণতান্ত্রিক ধারায় এবং সুশাসনের ধারায় কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যেই তিনি 31 দফা রাষ্ট্র কাঠামো বা রূপরেখা তিনি প্রণয়ন করেছিলেন, যেটা আজকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতি, এই বিষয়টি আমাদেরকে এখন গুরুত্ব সহকারে আমাদেরকে বিবেচনা করতে হবে, আমাদেরকে দেখতে হবে। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলো উপস্থাপন করার। দেশব্যাপী আমাদের দলের পক্ষ থেকে 31 দফা রূপরেখা, কিভাবে এই 31 দফা রূপরেখা রাষ্ট্র কাঠামো রূপরেখার আলোকে আগামী বাংলাদেশ হবে, এইটা নিয়ে জনসচেতনতা তৈরি করা হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে। এবং সেই ধারাবাহিকতায় আমরা যারা ছাত্র রাজনীতিতে, তোমরা যারা ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত রয়েছে, এবং ছাত্র রাজনীতি ছাড়াও যারা শিক্ষানবিশ, যারা শিক্ষার্থী রয়েছে, তোমাদের কাছে আমরা সেটা উপস্থাপন করার আমরা চেষ্টা করছি। আমরা আজকে একটি বিশেষ স্পেশাল দফা, যেটা হচ্ছে ছাত্র এবং ছাত্রীদের জন্য, যে জ্ঞান ভিত্তিক, এখানে একটি 31 দফার একটি লিফলেট আছে। লিফলেটের মধ্যে 25 নম্বরে রয়েছে চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। এটি হচ্ছে 21 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার মধ্যে তোমাদের জন্য এইটি, যে যদি এই দেশে ছাত্রদের শিক্ষার যে ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা দেখো, আমরা আজকে যদি একটু চিন্তা করি, তাহলে আমরা গতকালকের যে ঘটনাটা ঘটেছে, সরকারের বা রাষ্ট্রের একটা চরম অব্যবস্থাপনার কারণে এই হত্যাকাণ্ডটি, এই ঘটনাটি, দুর্ঘটনাটি গতকালকে ঘটেছে। অথবা এর পিছনে হয়তো আরো কয়েকদিন গেলে সেটা বেরিয়ে আসবে, যে আর যদি কোনো ষড়যন্ত্র থাকে, হয়তো সময়ে সেটা বের হয়ে আসবে। আপাত দৃষ্টিতে আমরা যেটা মনে করি, যেটা দেখছি, সেটা হচ্ছে যে চরম অব্যবস্থাপনা। বাংলাদেশের এই 50 বৎসরের ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম এই দেশের মানুষের ভাগ্য নির্ণয়ের জন্য, এই দেশের মানুষের সার্বিক নিরাপত্তার জন্য তিনি 19 দফা কর্মসূচির মাধ্যমে তিনি রাষ্ট্রের যে অবকাঠামো তৈরি করেছিলেন, তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে সেটা সচল ছিল। কিন্তু বিভিন্ন সময়ে এই ফেসিবাদী এবং স্বৈরাচারীরা যখন এসেছে, তারা সেটাকে বিক্ষত করেছে। তাই আজকে আমাদের সময় এসেছে আমাদেরকে একটি জ্ঞান ভিত্তিক এবং উন্নত শিক্ষা ব্যবস্থা, আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে, সেটাকে বিশ্বের সাথে তাল মিলিয়ে গুণগত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে প্রবর্তন করতে হবে। গুণগত শিক্ষা ব্যবস্থার মধ্যে যেমন আজকে আমরা যদি বৈশ্বিক বিষয়গুলো আমরা কনসিডার করি, আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশ থেকে সমস্ত বিশ্ব আজকে বাংলাদেশ থেকে ছাত্রদের বা বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ লোকদের নিয়োগ দিচ্ছে, এবং বিশেষ করে বা দক্ষ লোকদের নেওয়ার চেষ্টা করছে। এবং আমাদের এখান থেকেই পড়াশোনা করে আজকে সমস্ত বিশ্বের বিভিন্ন জায়গায় ছাত্ররা আজকে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। সেই অবস্থায় আজকে যদি আমরা দক্ষ জনশক্তি গড়তে পারি, তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর দক্ষ জনশক্তি যদি আমরা গড়িয়ে তুলতে হয়, তাহলে আমাদের ছাত্রদেরকে এমনি একটি শিক্ষা ব্যবস্থা করতে হবে, যে শিক্ষা ব্যবস্থা হতে হবে গুণগত মানসম্পন্ন এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে, বিশ্বের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, উন্নত শিক্ষা ব্যবস্থা রয়েছে, তাদের সাথে যাতে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই দৃষ্টিকোণ থেকে আমাদের শিক্ষাঙ্গন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা এবং পাঠদান কর্মসূচি সমস্ত কিছুকে আমাদেরকে যুগোপযোগী করতে হবে, নতুন করে চিন্তা করতে হবে। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব মহা পরিকল্পনা নিয়েছেন, এবং তার সেই মহা পরিকল্পনার মধ্যে সেটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, যে দক্ষ জনশক্তি যদি গড়িয়া তুলতে হয়, দেশকে যদি স্বাবলম্বী করতে হয়, দেশকে যদি গণতান্ত্রিক এবং সুশাসন, ন্যায় বিচার যদি দেশে ফিরিয়ে আনতে হয়, তাহলে ছাত্র সমাজকে সচেতন করতে হবে, এবং ছাত্র সমাজকে ছাত্রদের জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং উন্নত শিক্ষা ব্যবস্থার
ব্যবস্থা করতে হবে। যেমন তোমাদেরকে যদি একটা উদাহরণ দেই, আমরা যারা বাংলাদেশে আমরা যদি আমাদের গুণগত শিক্ষা ব্যবস্থা ঠিক মতো প্রবর্তন করতে পারি, আমাদের শিক্ষার মান যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের শিক্ষার মান যদি উন্নত হয়, তাহলে আমরা আমাদের নিজেদের দেশে আমরা দেশের বাইরে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের নিজের দেশেই আমরা আমাদের অর্থনৈতিক চাকা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা দেশকে একটি স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। আমরা আমাদের পরিবার পরিজনের জন্য আমাদের বিদেশমুখী হতে হবে না, আমরা নিজের দেশেই আমাদের দক্ষতা অর্জন করে প্রকৃত জ্ঞান অর্জন করে নিজেই নিজের দেশটাকে গড়ে তুলতে পারবো পৃথিবীর অন্যান্য দেশের মতো। আমাদের বিদেশে যেতে হবে না। 2 নম্বর হচ্ছে, যদিও আমরা বিদেশে যাই তাহলে আমরা বিদেশ থেকে আমাদের যে অর্জিত অর্থ আমরা সম্মানের সহিত দেশের বাইরে আমরা আমাদের কর্মে আমাদের নিজেকে নিয়োগ করতে পারবো, যদি আমাদের দেশে যে আমরা শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেটার মান যদি উন্নত হয়। এখনো যদি ধরেন, যেমন তারেক রহমান সাহেব আমাদের প্রিয় নেতা একদিন বলেছেন, হয়তো তোমরা শুনেছ, যে আগামীতে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে প্রতিটি ক্ষেত্রে ইংরেজি হয়তো বাধ্যতামূলক করা হবে, পাশাপাশি যে একসময় এটা ছিল বা 2-1টা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ ছিল, আগামীতে হয়তো এরকম হতে পারে যে মাধ্যমিক লেভেলে অথবা প্রাথমিক লেভেলে অথবা ইন্টারমিডিয়েট লেভেলে 5টি ভাষা, যেমন জার্মান ভাষা, পৃথিবীর সবচেয়ে বড় বড় ভাষা যেগুলি, জার্মান ভাষা, ফ্রেঞ্চ, তারপরে চাইনিজ, জাপানিজ, এই সমস্ত 5-7টা ভাষা একটা চয়েস থাকবে, যে তুমি যদি একটি ভাষা তোমাকে সেখানে পারদর্শী হতে হবে, এই ভাষার উপরে তোমার একটা সাবজেক্ট নিতে হবে। এখন ধরো তুমি চাইনিজ ভাষার একটা ল্যাঙ্গুয়েজের একটা সাবজেক্ট নিলা তোমার বাংলা ইংলিশের পাশাপাশি, তখন তুমি যদি চাইনিজে অভ্যস্ত হয়ে যাও, চাইনিজ ভাষায় তোমার এডুকেশন ক্যারিয়ারের মধ্যে এডুকেশন শেষে দেখবা তুমি ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও বা লয়ার হও বা যে কোনো কিছুতে, বা একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হও, যে কোনো কিছুতেই তুমি তখন তুমি চায়নায় গেলে তোমার আর ভাষাগত ব্যারিয়ার থাকবে না, তোমার সেই সমস্যা থাকবে না, তুমি চাইনিজের মতোই সেখানে তুমি তোমার সুন্দরভাবে তুমি তোমার জীবন করতে পারবে, সেখানে তুমি তোমার চাকরি অত্যন্ত সুনিপুণভাবে তুমি করতে পারবা। একইভাবে কেউ যদি তার গ্রাজুয়েশন এবং মাস্টার্স করে যদি তার একটা ভাষার উপরে স্পেশালাইজ থাকে জাপান, সে যদি জাপানে যায় তাহলে সেখানে খুব সুন্দরভাবে তার পেশা সেখানে সে চালিয়ে যেতে পারবে এবং এইভাবেই সে নিজেকে তৈরি করতে পারবে তার ভবিষ্যতের জন্য। এইরকম বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। তোমরা যারা ছাত্রদল করো বা ছাত্রদল ছাড়াও সকলে এটি জানো, এটা জানার কথা যে আমাদের নেত্রী বিএনপি সরকারের সময় আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম বাংলাদেশে এই যে প্রাইমারি শিক্ষা তিনি বাধ্যতামূলক করেছিলেন এবং মাধ্যমিক শিক্ষা থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, ফ্রি শিক্ষা সেটা চালু করেছিলেন এবং কাজের বিনিময়ে খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা, সেটাও নর্মালি কাজের বিনিময়ে খাদ্য হয়, কিন্তু বিএনপির সময় খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থাটাও ওই সময় শুরু হয়েছে। এই জন্য ইনশাআল্লাহ আগামী দিনে যে রাষ্ট্র হবে সেই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য, সেই রাষ্ট্রে থাকবে না কোনো হানাহানি, সেই রাষ্ট্রে থাকবে না কোনো দুর্নীতি। ইনশাআল্লাহ সেই রাষ্ট্র হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী রাষ্ট্র, সেই রাষ্ট্র হবে বৈশ্বিক আক্রমণ থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের নাগরিক হিসাবে বিশ্ব সভায় নিজেকে গৌরবান্বিত একজন নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে। এইরকম একটি সুন্দর একটি গণতান্ত্রিক সেই রাষ্ট্রে থাকবে সাম্য, সেই রাষ্ট্রে থাকবে সামাজিক ন্যায় বিচার, সেই রাষ্ট্রে থাকবে সকল মানুষের জন্য সমান শিক্ষার ব্যবস্থা। এইরকম একটি আধুনিক রাষ্ট্রের চিন্তা ভাবনা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব করছেন এবং সেই আলোকেই 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা তিনি প্রবর্তন করেছেন। আমরা যারা ছাত্র রয়েছি, তোমরা যারা ছাত্র রয়েছ, বিশেষ করে যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত রয়েছ, দল ছাড়াও রাজনীতি ছাড়াও যারা সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোনেরা রয়েছ, তোমাদেরকেও আগামী দিনে বিএনপির এই সমস্ত কর্মসূচির সাথে তোমাদেরকেও সম্পৃক্ত হয়ে তোমাদেরকেও কাজ করতে হবে, একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং এই তথ্যই নিয়ে দেশ গড়ার তথ্যই নিয়ে তোমরা সামনের দিকে এগোতে হবে। দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এখনো চলছে। কিছু সংখ্যক মানুষ যাদেরকে যে দলকে, কিছু সংখ্যক দল আছে যারা এই দেশের পক্ষে কখনো কাজ করেনি, যেমন
একটি দল আছে, আমি আর নাম বলবো না, 71 সালে তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আমাদের পরিচয়টা কিভাবে আমাদের পরিচয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, কেউ এখানে বলতে পারবা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো রাজনীতিবিদ ছিলেন না, তাহলে ওনাকে আমরা কিভাবে চিনি? আমরা ওনাকে চিনি 1971 সালে আমাদের দেশের স্বাধীনতার জন্য, যখন এই দেশের মানুষ আন্দোলন করছিল, যখন পাকিস্তানি বাহিনী সমস্ত ট্যাঙ্ক সমস্ত কিছু নিয়ে, যুদ্ধের সমস্ত সরঞ্জাম নিয়ে আমাদের সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তখন তৎকালীন সময়ে যারা রাজনীতি করত, আওয়ামী লীগ, তখন তো আর বিএনপি ছিল না, এরা তখন বিভিন্ন পার্শ্ববর্তী দেশে তারা পালিয়ে যায়। সেই সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সাধারণ আর্মি ছিলেন, একজন মেজর ছিলেন। তিনি উই রিভোল্ট বলে তিনি চট্টগ্রামের দেশের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে আহ্বান করে সশরীরে জেড ফোর্স গঠন করে তিনি সাধারণ মানুষকে নিয়ে ওই সময় যুদ্ধে নেমে পড়েছিলেন। ওই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম তখন থেকেই শুনি, যে তিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন। দিয়ে তিনি দেশকে স্বাধীন করে একজন অফিসার হিসেবে তিনি আবার ক্যান্টনমেন্টের ব্যারাকে চলে গেছিলেন, এবং ব্যারাকে চলে যাওয়ার পরে সেই আওয়ামী লীগ যারা পালিয়ে গিয়েছিল এই দেশ থেকে ইন্ডিয়াতে, পার্শ্ববর্তী দেশ ভারতে বা বিভিন্ন জায়গায়, তাদের নেতা স্বেচ্ছায় কারাবরণ করে পাকিস্তানে চলে গিয়েছিল শেখ মুজিবুর রহমান। এরাই এসে আবার রাষ্ট্রের ক্ষমতায় বসে রাষ্ট্র পরিচালনা শুরু করেছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট তোমাদেরও সেগুলি জানার প্রয়োজন আছে। এবং যখন তারা ব্যর্থ হলো, দেশে দুর্ভিক্ষ, রাহাজানি, গুম খুন শুরু হলো ওই সময় স্বাধীনতার পরে সাথে সাথে, তখন আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করলেন 1 সেপ্টেম্বর 1978 সালে, এবং এর 1 বছর পরে 1 জানুয়ারি 1979 সালে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তিনি নিজে অভিভাবক হয়ে তিনি নিজে গঠন করেছেন। যাই হোক, এর পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে যখন হত্যা করা হলো, তিনি যখন শাহাদত বরণ করলেন চট্টগ্রামের সার্কিট হাউসে, এরপরে যখন আবার হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে বাংলাদেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন হয়। 9 বছর আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সুযোগ্য উত্তরসূরি, তিনি 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আবার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলেন। এই দেশকে 2 বার বিএনপি দিক নির্দেশনা দিয়ে দেশের ক্রান্তিকালে হাল ধরেছিল। আর এই বিগত 17 বছর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে দেশকে আজকে নতুন করে এই পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে যে অবস্থানে আমরা এখানে বসে কথা বলছি, আমরা যেখানে আলোচনা করছি, এখন তিনি প্রতিনিয়ত 5ই আগস্টের পর থেকে তোমাদেরকে, বিশেষ করে ছাত্র ভাইয়েরা এবং দেশকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন কিভাবে আমরা আগামী দেশ আমরা গঠন করতে পারি, কিভাবে আমরা এই দেশকে আমরা গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করতে পারি, কিভাবে আমরা সুনাগরিক হিসাবে দেশকে গড়ে তুলতে পারি। দেশকে প্রতিনিয়ত তিনি সেই দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আজও দিয়ে যাচ্ছেন। 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বলেছিল যে এই দেশে যদি আওয়ামী লীগ চলে যায়, আওয়ামী লীগের পতন হবে, 5 লক্ষ লোক মারা যাবে কমপক্ষে। কিন্তু কই একটা লোকই তো মারা গেল না। তখন আমাদের প্রিয় নেতা সাথে সাথে আমাদের প্রত্যেককে নির্দেশ দিয়েছেন, তোমরা যারা এখানে ছাত্র নেতৃবৃন্দ বসে আছো সামনে এবং মঞ্চে, তোমরাই তো সেদিন পাহারা দিয়েছো পাড়া মহল্লায়, যেখানে পুলিশ শূন্য ছিল, কোনো পুলিশ ছিল না, তোমরা জনগণকে পাড়া মহল্লায় পাহারা দিয়েছো। তোমরা রাস্তাঘাট সেদিন পরিষ্কার করেছো, বাজার, অফিস, আদালতে যেখানে চলছিল অচল অবস্থা তৈরি হয়েছিল, তারেক রহমানের নির্দেশে তোমরাই সেই মহান দায়িত্ব তোমরা পালন করেছো। এবং আমাদের নেতা বলেছিলেন যে বিজয় তখনই মহিমান্বিত হয় যখন শত্রুরা একটি দেশে নিরাপদ থাকে। শত্রুরা তো নিরাপদ ছিল। তো আজকে দেশে এই বর্তমান যে প্রেক্ষাপট চলছে, যে অবস্থা চলছে, এই অবস্থায় এখনো এই স্বৈরাচারের যে দূষর, এই দূষররা ওই যে 71 পালিয়ে গিয়েছিল, এরা এখনো
আবার এই গত 17 বছর নির্যাতন করে আবার যে পালিয়ে গেছিল, এদের দূষকরা এখনো, এদের প্রেতাত্মারা এখনো ঘুরিয়ে বেড়াচ্ছে। একই সাথে একটি রাজনৈতিক দল, আমি নাম বলবো না, এই রাজনৈতিক দলের সেই দিন 71 সালে, এই কারণেই আমি এই কথাটি নিয়ে আসছিলাম, 71 সালে যুদ্ধের সময় যখন আওয়ামী লীগ পালিয়ে যায়, তখন আরেকটি রাজনৈতিক দল এখনো এই দেশে বিদ্যমান আছে। সেই রাজনৈতিক দলের সেই নেতারা সেদিন পাকিস্তানকে সমর্থন করেছিল। তাদেরকে কি নামে ডাকে তোমরা সবাই? কি জন্য? তারা এই দেশ তখন চায় নাই। তারা দেশের স্বাধীনতা যারা চেয়েছিল, ওই স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে, শত্রুদের পক্ষে তারা অবস্থান নিয়েছিল। তাইলে একমাত্র দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র দল যারা এই দেশের, বাংলাদেশে আজকে আমাদের পরিচয়টা কি? আমরা যে পরিচয় দিই, আমাদের পরিচয়, আমরা যখন পাসপোর্ট করতে যাই অথবা কোনো অফিস আদালতে ফর্ম ফিল আপ করতে যাই, আমাদের পরিচয়টা আমরা কি লিখি? আমাদের জাতীয়তা বাংলাদেশি, জাতীয়তা আমরা বাংলাদেশি। আমরা কি জাতীয়তা? আমাদের ন্যাশনালিটি কি? বাংলাদেশি। এটা কে দিয়েছে? এই পরিচয়টা বিশ্বের বুকে কে দিয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ, এই পরিচয়টা তিনি দিয়েছেন। এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন গঠন করা হয়, তখন এই আমাদের আইডেন্টিটি ক্রাইসিস ছিল বিশ্বের বুকে। আমরা কি পরিচয় দেব? আওয়ামী লীগরা আগের যে দল, তারা বলতো যে বাঙালি। বাঙালি তো শ্রীলঙ্কায় আছে, বাঙালি তো ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আছে, তাদের ক্যালকাটা, পশ্চিমবঙ্গ সব জায়গায় তো আছে। তিনি আমাদের পরিচয় দিয়েছিলেন বাংলাদেশি। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন, যেটা বিএনপির, সেটা আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ। তার মানে বাংলাদেশের ভিতরে, এই টেরিটরির মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো উপজাতি যত ধরনের লোক আছে, আমাদের সকল মিলে আমরা এক জাতি, এবং আমাদের পরিচয় একটা, আমরা বাংলাদেশি, এবং বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং এই রাষ্ট্রের নাগরিক আমরা, এবং আমাদের পরিচয় হচ্ছে, আমাদের ন্যাশনালিটি হচ্ছে আমরা বাংলাদেশি। এই যে আমরা বাংলাদেশি, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি, এইটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল একটি দল। আজকে তারা চায়, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, মানুষকে বিভিন্নভাবে অপব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা ছাত্র ভাইরা, শিক্ষানবিশ ভাইরা, আপনারা এই জায়গায় আপনারা সজাগ থাকবেন। বিএনপির আদর্শের মধ্যে সেটা স্পষ্ট রয়েছে। কোন একটি দল ধর্মকর্মে বিশ্বাস করে না, ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজমে বিশ্বাস করে। আর আরেকটি দল, তাদের ওয়েবসাইটে গেলে দেখবা তাদের স্পেসিফিক কোন, তারা যে বাংলাদেশকে বিলং করে, বাংলাদেশটা যে তাদের, এইরকম কোন স্পেসিফিক কোন আদর্শ তাদের নেই। আমাদের তো আদর্শ রয়েছে, তাদের এরকম কোন আদর্শ নেই এই দেশকে যে তারা অন করে। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। পরিশেষে তোমাদের ধৈর্যের বিচ্যুতি হয়ে যাচ্ছে। পরিশেষে তোমাদেরকে এইটুকু আহ্বান জানাবো যে আগামী নতুন বাংলাদেশ গড়তে তোমরা তারেক রহমানের নেতৃত্বে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আগামী দিনে 31 দফার আলোকে যে রাষ্ট্র যেটা বিনির্মাণ হতে যাচ্ছে, সেই রাষ্ট্র বিনির্মাণে তোমরা তোমাদের অবস্থান থেকে এগিয়ে আসবে, এবং এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আজকে এই যে আলোচনার বিষয়, এই বিষয়ে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, কারো যদি কিছু বোঝার কোনো প্রয়োজন থাকে, ইনশাল্লাহ আমাকে প্রশ্ন করলে আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং ইনশাল্লাহ আগামী দিনে এইভাবে আরো বেশি করে বিভিন্ন টপিক নিয়ে আমাদের আলোচনা হবে, সেমিনার হবে। আমরা আরো আগামী দিনে এইভাবে কথা বলবো। এখানে যারা ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে অনুরোধ করবো, এবং আজকে যে একটা চমৎকার আয়োজন করেছেন তাদেরকে আমার দলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং সবাইকে এই অনুরোধ করবো, ভবিষ্যতে যেন গণগণ অন্তত প্রতি 3 মাস বা 4 মাসে এরকম যদি বিভিন্ন টপিক নিয়ে তোমরা যদি আলোচনা অনুষ্ঠানের বা সেমিনারের আয়োজন করো, তাহলে দেশ জাতি সম্পর্কে তোমাদের কন্ট্রিবিউশন হবে, তোমরা বুঝতে পারবে, তোমাদের অভিমতটুকু তুলে ধরার একটা সুযোগ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি মহামূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা যুব দলের সাধারণ সম্পাদক জনাব মকসুদ আহমদ ভাই। এ পর্যায়ে আজকের সভার সমাপনী বক্তব্য নিয়ে বক্তব্য দেবেন প্রিয় ছাত্রছাত্রী ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, আজকে যদি বাইকে উদ্দেশ্য করে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা মুক্তভাবে প্রশ্ন করতে পারবেন। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। বেকারত্ব দূরীকরণে বিএনপি সরকার কি কি পদক্ষেপ নিতে পারে? উন্নত রাষ্ট্র নির্মাণে বিএনপি বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার মান উন্নয়ন কি কি ব্যবস্থা নেবে? আসসালামু আলাইকুম। নারী শিক্ষার জন্য আপনার দল ও আপনি কি করবেন? আসসালামু আলাইকুম। আপনি যদি আগামী নির্বাচনে নির্বাচিত হন তাহলে আপনি সাধারণ শিক্ষার জন্য কি কাজ করবেন? প্রশ্ন শেষ নেই কি? তোমাদের প্রশ্ন শেষ? আসসালামু আলাইকুম। আমি শুনুন, আমি প্রগতি হাই স্কুল থেকে এসেছি। খেলাধুলা উন্নয়নে বিএনপি কি করবে? কি তোমাদের প্রশ্ন শেষ? সেটা শোনা যায়নি। আচ্ছা, প্রথম প্রশ্ন যিনি করেছেন এই ছোট বোন, তোমার নাম কি? সাদিয়া। হাবিয়া। আমি তোমাকে অনুরোধ করবো